আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের এয়ারলাইন্স খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। কামরুল ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি জানেন যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই সংঘাতের জেরে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং আমি বলবো যে এখনও সমাধান হয়নি, এয়ারলাইন্স খাতে কি প্রভাব পড়েছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট সহ সামগ্রিক খাতে? ধন্যবাদ আপনাকে। মানে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটা আসলে এটা গত 28 ফেব্রুয়ারি থেকে যেহেতু শুরু হয়েছে, বাট এটার এফেক্ট আসলে আরও আগে থেকেই শুরু হয়েছে। আপনার দেশের রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা আমরা দেখছি, এবং ইসরায়েল ফিলিস্তিনের যে সংঘাত, ইসরায়েল লেবাননের সংঘাত, অ্যাকচুয়ালি মিডল ইস্ট বেইজ একটা অস্থিরতা কিন্তু একটা লম্বা সময় ধরে কাজ করছে, যেটার চূড়ান্ত একটা সময় আসলে যুদ্ধ অবস্থার যে সময়টা, সেটা কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে আমরা দেখছি। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটের কারণে আমি বলবো যে সারা ওয়ার্ল্ডে যে প্রভাবটা পড়েছে, বিশেষ করে জ্বালানি খাত, এটা যেমন আকাশপথে যেমন আমরা ফেস করছি, তেমনই আসলে আমি বলবো যে সড়কপথ কিংবা রেলপথ, নদীপথ, প্রত্যেকেই আসলে সে সাফারিংয়ের মধ্যে আছে। তা আকাশপথের যে প্রভাবটা আসলে, এটা আমি বলবো যে একটা লম্বা সময় একটা প্রভাবের মধ্যে আমরা অলরেডি পড়ে গেছি। আপনি দেখেন 28 ফেব্রুয়ারিতে হঠাৎ করে আমাদের যেসব ডেস্টিনেশনগুলো আমরা ফ্লাইট অপারেট করি, লাইক সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, ইউএইতে আছে দুবাই, শারজা, আবুধাবি, মাস্কাট, দোহা, প্রত্যেকটা ডেস্টিনেশনে ওভারনাইট ডিসিশনে হচ্ছে আমাকে ফ্লাইট সাসপেন্ডেড করতে হয়েছে। তো ওই সময়টা ছিল একে রোজার সময়, দুই হচ্ছে আবার ঈদে ঘরমুখী মানুষের একটা ছিল, রোজার ঈদ করতে আসার জন্য অনেকে প্ল্যান ছিল। বাট বাস্তব হচ্ছে আকাশপথ যেহেতু লকডাউন অবস্থায় ছিল, কোনো এয়ার স্পেস ওপেন ছিল না, তা স্বাভাবিকভাবে আমাদেরকে সেই ফ্লাইটগুলোকে ক্যান্সেল করতে হয়েছে। শুধু ক্যান্সেল করতে হয়েছে, ব্যাপারটা আসলে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে, আসলে কবে নাগাদ এটা শুরু হবে কিংবা আমরা আসলে ফ্লাইট অপারেট করতে পারবো। এখন কি আংশিকভাবে শুরু কিছুটা আমি বলবো যে সেই জায়গাটা আমি বলবো অস্থিরতাটা কিন্তু রয়ে গেছে। আপনি দেখেন যে 7ই মার্চ থেকে 7ই মার্চে বাংলাদেশে জেট ফুয়েল প্রাইস ছিল নিয়ারলি পার লিটার 95 টাকা পার লিটার। ঠিক 7ই এপ্রিলে এসে এক মাসে 3বার জেট ফুয়েল প্রাইস ইনক্রিজ করার পর সেটা দাঁড়িয়েছে 227 টাকা পার লিটার। আপনি দেখেন যে এক মাসের ব্যবধানে 3 টাইমস ইনক্রিজ করার পর সেটা যদি মানে অলমোস্ট 135 to 40% ইনক্রিজ করে, আমাদের অপারেশনাল কস্টের, যে কোনো রুটের অপারেশনাল কস্টের নিয়ারলি 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। জি, সেটা যদি 135% ইনক্রিজ করে কিংবা 140% ইনক্রিজ করে, সেখানে আসলে আমাদের অপারেশনাল কস্ট, আর এর প্রভাবটা তো পরে ভোক্তার উপর ডেফিনেটলি। আপনি দেখেন আমরা কিন্তু অ্যাডভান্স টিকিট সেল করে 6 মাসের আগে টিকিট সেল করে 3 মাস আগে সেল করে দেই, কিন্তু যখনই জেট ফুয়েল প্রাইসটা নির্ধারণ করা হয়, সেটা কিন্তু আজকে বিকেল 5টার সময় প্রজ্ঞাপন জারি করলো, রাত্র 12টা থেকে সেটা এফেক্টিভ শুরু হয়ে গেল। কিন্তু আমার যে আর্লিয়ার যে প্যাসেঞ্জারগুলোকে আমি টিকিটটা সেল করেছি আমার কাস্টমারদের কাছে, আমি কিন্তু ওভারনাইট সকাল থেকে কিন্তু আমি সেটা ইন এডিশন আমি কিন্তু চার্জ অ্যাপ্লাই করতে পারি না। অ্যাজ এ সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি অনেক লিমিটেশনের মধ্যে আমাদেরকে যেমন থাকতে হয়, আমরা জানি যে একটা লস গুনে আমাদেরকে অপারেট করতে হচ্ছে, বাট সার্ভিসটাকে প্রায়োরিটি দিতে যে আমাদেরকে সেই লসটা ক্যারি করতে হচ্ছে। বাস্তবতা হচ্ছে যে অনেকে হয়তো বলছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে দেশগুলোতে, সেখানে কিন্তু আসলে জেট ফুয়েল প্রাইসটা তেমন একটা ইনক্রিজ হয় নাই। সেসব দেশের আমি বলবো যে সরকার প্রধান আসলে আকাশপথটাকে সুরক্ষিত রাখার জন্যই আসলে চেষ্টাও করেছে। বাট বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যেহেতু ইম্পোর্ট ওরিয়েন্টেড, আমি বলবো যে আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে যেহেতু জেট ফুয়েল প্রাইসটা ইম্পোর্ট হচ্ছে এবং আমরা এয়ারলাইন্সগুলো সেটাকে মানে ব্যবহার করছি, এখানে মনোপলি মার্কেট কিনা? ডেফিনেটলি মনোপলি হচ্ছে, একদম 100% মনোপলিস্টিক একটা মার্কেট, এবং সেখানে পদ্মাবয়ের যেই প্রাইসটাকে নির্ধারণ করে দিচ্ছে, আমরা আসলে সেই প্রাইসটাকে ক্যারি করতে হচ্ছে। এখন বাস্তবতা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে যদি আপনি লজিক্যাল অ্যামাউন্টে ওঠানামা করে, তাইলে আসলে আমাদের অনেক সময় কিছু বলার থাকবে না। বাট যখন আপনার প্রিভিয়াস লসগুলোকে উঠিয়ে নেওয়ার জন্য যখন আপনি বর্তমানে আপনি কোনো প্রাইসিংটা করবেন, স্বাভাবিকভাবে তখন এয়ারলাইন্সগুলো, সাস্টেনেবল এয়ারলাইন্সগুলো কিন্তু সেখানে একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। যদিও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সড়ক পথে যে সকল যানবাহন চলে, ওইসব ক্ষেত্রে আমরা দেখেছি অকটেন, ডিজেল, পেট্রোল 17 থেকে 25% মতো বৃদ্ধি পেয়েছে। আপনি যেটি বললেন আপনাদের খাতে 140% বৃদ্ধি পেয়েছে এবং 3বার বৃদ্ধি পেয়েছে। তাহলে এই খাতটিকে কি সরকার গুরুত্ব দিচ্ছে, নাকি এই খাতটি দিয়ে আসলে লস কভার? আমার জায়গা থেকে যদি ইন্ডাস্ট্রি মানুষ হিসেবে যদি আমি বলি, আমি বলবো যে লেস প্রায়োরিটি ছিল হয়তো।
কারণ আপনি টোটাল পরিবহন খাতটাকে স্থিতিশীল রাখার জন্য যে যদি যে মানে জ্বালানি খাতে যদি মূল্যবৃদ্ধি করা, যে মানে অকটেন, ডিজেল কিংবা পেট্রোলে যদি মূল্যবৃদ্ধি করে, স্বাভাবিকভাবে এটা মানে প্রভাব প্রসার বলেন, এটা সুদূর প্রসার একটা হয়ে যাবে। বিকজ বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরই এটা থেকে আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সর্বোপরি আমি বলছি ইনফ্লেশনের একটা জাতাকলে পড়ে যাওয়াটা সম্ভাবনা থাকে। যখন মূল্যস্ফীতি বেড়ে যাবে, একটা দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গাটা আমি বলবো যে দেশের যে আকাশপথ, আমি বলবো যে এটা একটা হয়তো একটা সাময়িকভাবে আপনার কাছে মনে হতে পারে এটা লেস প্রায়োরিটি কিংবা কয়েকটা এয়ারলাইন্স এক্সপোর্ট ওরিয়েন্টেড, ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি বাংলাদেশ অ্যাকচুয়ালি। আবার এক্সপোর্টও যখন করে অনেক কিছু তো যাই বাংলাদেশ থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা কিন্তু এই মানে জেট ফেয়ার প্রাইস ইনক্রিজ করার পর আমাদের যে ফেয়ারের সাথে যে প্রভাব পড়েছে সেটা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওভারঅল আমি বলবো যে দেশের যে সার্বিক যে অর্থনীতি, আমি বলবো যে আমরা যে সবসময় বলি যে এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউশন আছে 3.02% যে জিডিপিতে, সেই কন্ট্রিবিউশনের জায়গাটাও কিন্তু আমি বলবো যে একটা ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এমন একটা সময় আসার জেট ফেয়ার প্রাইসটা ইনক্রিজ করেছে, সেটা হচ্ছে যখন আমরা সামার শিডিউল থেকে উইন্টার শিডিউলে যাচ্ছে, মানে পিক সিজন থেকে অফ পিকে যাচ্ছে, এটারও একটা প্রভাব আছে। সর্বোপরি আরেকটা জিনিস আমি আপনাকে জাস্ট বলে রাখি, আমাদের যারা কম্পিটিটর আছে মধ্যপ্রাচ্যে, তারা লাইক এমিরেটস আছে, কাতার এয়ারলাইন্স আছে, সৌদি এয়ারলাইন্স আছে, ওমান এয়ার আছে, প্রত্যেকেই কিন্তু যা একটা ওয়ার্ল্ডের সেরা এয়ারলাইন্সগুলোর সাথে আমাদেরকে বিট করতে হচ্ছে। তা আমার সেই বিটিং জায়গাটা যদি দেখা যায় যে আমার থেকে তাদের অপারেশন কস্ট দিয়ে তারা ফ্লাইট অপারেট করছে, স্বাভাবিকভাবেই আমাকে যেমন ফেয়ারটাকে কম্পিটিটিভ ফেয়ার রাখতে হচ্ছে, আবার আমাকে অপারেশন কস্টটাকে বিবেচনায় রাখতে হচ্ছে। সব কিছু মিলে আসলে একটা অস্থির সময় আসলে। আপনি রেমিটেন্স যোদ্ধাদের কথা বলছিলেন, আপনি মনে আছে আপনার সম্ভবত অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন মিডল ইস্টে যে এয়ার ফেয়ারটা ছিল অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে গিয়েছিল, তখন একটি কমিটি গঠন করেছিল, এটি নিয়ন্ত্রণ করার জন্য কিছু কৌশলও বের করেছিল, তখন একটু নিয়ন্ত্রণ হয়েছিল। বর্তমানে কি নিয়ন্ত্রণে রয়েছে? আপনি তো বললেন এয়ার ফেয়ার বেড়েছে। আমি তো বললাম যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার 95 টাকা পার লিটার জেট ফুয়েল যখন 227 টাকা হয়ে যাবে, আপনার আছে আউট অফ বাউন্ডারি, আউট অফ কন্ট্রোল, আপনার এটা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু 140% আপনার যদিও বৃদ্ধি পেয়েছে, ফেয়ার কি 140? না, এটা তো আসলে কোনো সুযোগ নাই। বিকজ আমি বলেছি যে আমাদের যে কম্পিটিটর যারা আছে লাইক এমিরেটসের সাথে, আমি তো কোনোভাবেই আমার অপারেশন কস্ট বেড়েছে বলে আমি এমিরেটসের চেয়ে বেশি ফেয়ার আসলে আমি যে ইম্পোজ করতে পারবো না, কাতার এয়ারলাইন্সের থেকে আমি বেশি ফেয়ার ইম্পোজ করতে পারবো না, সৌদি এয়ারলাইন্সের বেশি ফেয়ার ইম্পোজ করতে পারবো। সুতরাং ওই জায়গাটা যেমন আমাকে দেখতে হচ্ছে, আমরা ফেয়ারটাকে যেমন দেখতে হচ্ছে, অপারেশন কস্টটাকে দেখতে হচ্ছে, সাথে সাথে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানিতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের তাদের আসলে খরচটাকে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হচ্ছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের যে ডোমেস্টিকের যে অপারেশনটা আছে, বাংলাদেশে 100% ক্যারিয়ার 100% বাংলাদেশি প্যাসেঞ্জারদের নিয়ে আসলে ব্যবসাটা করছে। ওয়ারেজ এই জায়গাটায় আমাদেরকে যেমন আসলে রিফুয়েলিংয়ের জন্য আমাকে যেমন বাইরে যাওয়ার সুযোগটা নেই, আমাকে দেশেরই আমার পদ্মা-রেলের আইদার আপনাকে ঢাকা থেকে রিফুয়েলিং করতে হচ্ছে, অথবা চিটাগাং অথবা সিলেটে, তো সব জায়গায় কিন্তু আপনাকে সেম প্রাইসই আপনাকে ক্যারি করতে হচ্ছে। তো এই জায়গাটা আমি বলবো যে সরকারের আসলে আমি বলবো যে একটু প্রায়োরিটির জায়গাটা থেকে আমাদের তাহলে কি আমি বলতে পারি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে প্রাইস হয়তোবা এই যে ফিউল প্রাইস ইনক্রিজটা এটা এতটা প্রভাব না রাখলেও এর চেয়ে বেশি প্রভাব রেখেছে ডোমেস্টিক, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ফ্লাইটে ইন্টারন্যাশনাল প্লেস থেকে আপনি রিফিউলিং করছেন, দেশে তো সেটা সুযোগ নেই। এখন তাহলে এই ডোমেস্টিক ফ্লাইটের প্রাইসের ক্ষেত্রে, এয়ার ফেয়ারের ক্ষেত্রে তো ব্যাপক পরিবর্তন এসেছে। এটি কবে নাগাদ আপনার মনে হয় যে নিয়ন্ত্রণ হতে পারে, অথবা সরকার কি পুনর্বিবেচনা করবে? আমি বলবো যে সরকার যদি জেট ফুয়েল প্রাইসটাকে কন্ট্রোলে নিয়ে আসে, লজিক্যাল অ্যামাউন্টে নির্ধারণ করে, ডেফিনেটলি এয়ারলাইন্স যে কোনো সময় রেডি থাকে যে তার প্যাসেঞ্জারদেরকে সার্ভিস দেওয়ার জন্য ফেয়ারটাকে কন্ট্রোল করে। এরকম সুযোগ ডেফিনেটলি আছে। বিকজ আমরা অলরেডি গত 4-5 দিন আগে যেটা হয়েছে যে 22 টাকা কমিয়েছে গভর্নমেন্ট পার লিটার জেট ফুয়েলে। অলরেডি আমাদের একটা টিম কাজ করছে, যেটাকে কম্পারেটিভলি কিছুটা ফেয়ারও যদি রিডিউস করার সুযোগ থাকে আমরা সেই কাজটাই করব। আপনি জানেন ঈদ খুবই আসন্ন, সামনে ঈদের সময় অনেকে নিজেদের দেশের বাড়িতে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এয়ার ফেয়ারটা খুবই ইম্পর্টেন্ট অনেকের জন্য। তাহলে ঈদ যাত্রার ক্ষেত্রেও কিন্তু অনেকে সমস্যার সম্মুখীন হতে পারে। এই ঈদকে সামনে রেখে সরকার কোনো কিছু বিবেচনা করতে পারে কিনা? সরকার, আমি ঠিক ওইভাবেই বলবো না। আমি বলছি যে আমরা যে ডিরেক্ট এফেক্টটা পড়ছি, গত ঈদুল ফিতরে আমরা দেখেছি যে ওভারঅল আসলে আমি বলবো যে আমাদের এডিশনাল কোনো ফ্লাইট দেওয়ার সুযোগটা হয় নাই। বিকজ ইয়ারের যে ট্রাভেল করার যে মেন্টালিটিটা আছে, সেটা আমি বলবো যে
ফেয়ারটা কিছুটা ইনক্রিজ করার কারণে সেই প্রেশারটা আমাদের ছিল না এবং ঈদ উল ফিতরের ট্রেন্ডটা আমি আসলে ঈদ উল আজহাতেও দেখছি যে আমরা এখন পর্যন্ত ইন এডিশন আমরা কোনো ফ্লাইট আসলে ইনক্রিজ করি না বিভিন্ন রুটগুলোতে। তার মানে চাহিদা কমেছে, লিটল বিট আমি বলবো চাহিদা কমেছে, বিকজ যে প্যাসেঞ্জারদের যে ইনকামটা তো আসলে বাড়ে নাই। ওভারঅল যে আমার পার ক্যাপিটা ইনকামের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমার বাড়ে নাই। আমার যদি আমার ইনকামটা না বাড়ে, আমার ব্যবসায়িক যদি আমি বেশি প্রবৃদ্ধির জায়গাটা যদি না থাকে, তাহলে আমি বলবো যে ইয়ারে ট্রাভেল করার যে মানসিকতা সেটা হয়তো অনেকে তৈরি হয় না। তো সেই জায়গাগুলো আমি বলবো যে ঠিক বিগত সময়গুলোতে আমি যেটা দেখেছি যে জেট ফুয়েল কম থাকার কারণে যে প্রাইসটা কম ছিল, সেইটা আসলে আমার ডিরেক্ট একটা প্রভাব পড়েছে অলরেডি মার্কেটে। তা আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি একজন পার্সোনাল হিসেবে আমি বলবো যে সরকারের কাছে আমাদের দাবি, আমি বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমাদেরকে জেট ফুয়েল প্রাইসটাকে একটু কন্ট্রোল করা সম্ভব হয়, তাহলে আমি বলবো যে এয়ারলাইন্স যেমন সাস্টেন করার সুবিধা থাকবে এবং বাংলাদেশের প্যাসেঞ্জারও সেই সুবিধাটা পাবে। জি, আমরা এয়ার ফেয়ার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। জি দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেস। দর্শক, বিরতির আগে এয়ারলাইন্স খাত নিয়ে কথা বলছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। কামরুল ভাই, এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে কতগুলো এয়ারপোর্ট সচল আছে, কতগুলো এয়ারপোর্ট অচল আছে, মোট কথা হচ্ছে আনইউটিলাইজড মার্কেট কেমন রয়েছে, আর ইউটিলাইজড যেটা হচ্ছে সেটার কি কোনো প্রভাব পড়েছে দেশের অবকাঠামো খাত উন্নয়নের জন্য? ধন্যবাদ। আপনার আসলে আপনার কথায় আসলে অনেকগুলো জিনিস একসাথে চলে আসছে। আমি দেখেন যে আমাদের এখন বর্তমানে 8টা এয়ারপোর্ট অপারেশনে আছে, যেটার ভিতরে 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরও 2টা এয়ারপোর্টকে আসলে চিন্তা ভাবনা লাস্ট গভর্নমেন্টে করেছে, ইন্টারিম গভর্নমেন্ট একটা ডিক্লারেশন দিয়ে আবার ব্যাক করেছে, সেটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনালে রূপান্তর করার চেষ্টা করেছে। সাথে সৈয়দপুর এয়ারপোর্টটাকে আসলে আমি বলবো যে সৈয়দপুর, কাঠমান্ডু, পারো, ইন্ডিয়ার 7 সিস্টারের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার জন্য আসলে সৈয়দপুর এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনালে একটা বিজনেস ভ্যালু থেকে চিন্তা ভাবনা করেছে। তাতে বলেছে যে আমাদের যে এয়ারপোর্টগুলো আছে সেগুলো অনেক সময় দেখা যায় অবকাঠামো, আপনি যেটা বললেন যে ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কাজগুলো হয়েছে, লাইক মাওয়া ভাঙ্গা পদ্মা ব্রিজের কারণে আমাদের দেখা যায় যে বরিশাল এয়ারপোর্টটা অনেক সময় কিছুটা আমি বলবো আনইউটিলাইজডের মতো হয়ে যাচ্ছে। সেটা আমরা এক সময় ডেলি 2টা ফ্লাইট অপারেট করতাম, নভিয়ার অপারেট করতো, বাংলাদেশ বিমান ডেলি ফ্লাইট অপারেট করতো, বাট এখানে এখন আসলে মাত্র বাংলাদেশ বিমান 2টা ফ্লাইট, সপ্তাহে 2টা ফ্লাইট অপারেট করছে। মানে অবকাঠামোগত উন্নয়নের ফলে একটা জায়গায় যদি বেনিফিট হয়, আরেকটা জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হয়, একটা সম্ভাবনা থাকে, মার্কেটটা শিফট করে। তারপর আমি বলবো যে এটা একটা পজিটিভ একটা দিক আছে। আপনার যেহেতু অপশন আছে, আপনার মাত্র 8টা এয়ারপোর্ট এখন অপারেশন আছে। ইন এডিশন আপনার অনেকগুলো এয়ারপোর্ট আছে যাতে কিছু মেনটেন্যান্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেই আসলে সেই এয়ারপোর্টগুলোকে অপারেশনে আনা সম্ভব। লাইক শমশাননগর, আপনার ঈশ্বরদী এয়ারপোর্ট আছে, বগুড়া এয়ারপোর্টে কথা হচ্ছে, আপনার ফেনী এয়ারপোর্ট আছে, আপনার কুমিল্লা এয়ারপোর্ট, বাগেরহাট এয়ারপোর্ট, লালমনিরহাট, তারপর ঠাকুরগাঁ, অনেকগুলো এয়ারপোর্ট কিন্তু বিফোর 71 আমাদের লিবারেশন আগে কিন্তু এগুলো ইউটিলাইজ অবস্থা ছিল। অনেক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন সময় আসলে সেগুলো তৈরি করা হয়েছে, বাট এগুলোকে কিছু কাজ করলেই হয়তো আমাদেরকে আবার অপারেশনে আনা সম্ভব। কিন্তু এই এয়ারপোর্টগুলো যদি কাজ করা হয়, কস্টটাও তো দেখতে হবে, এবং এই কস্টের সাথে আমাদের দেশের বেনিফিট কি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার কতটুকু হবে, সেই অ্যানালাইসিস কি আসলে সরকারের করা আছে অথবা করা উচিত? আমি শুধু একটা জিনিস বলি যে কোনো একটা এয়ারপোর্ট যখন তৈরি হয়ে যাবে, সেখানে আপনার অনেকগুলো জিনিস, একটা বিজনেস হাব তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আপনার জব অপরচুনিটি তৈরি হবে। ওভারঅল মানে আমি বলবো যে এয়ারপোর্টকে কেন্দ্র করে একটা ডিস্ট্রিক্ট ডেভেলপ হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। এয়ার কানেক্টিভিটি বাড়বে, ঢাকার সাথে রাজধানীর সাথে যেমন কানেকশন বাড়বে, সাথে সাথে রাজধানীর সাথে কানেক্টিভিটি বাড়া মানে আছে ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি চলে যাওয়া। তো সেই জায়গাগুলো অপশনগুলো রয়ে গেছে। আবার ট্যুরিজম খাতের বিকাশ হবে কিনা, আমি আপনাকে স্পেসিফিক্যালি জানতে যাচ্ছি যে ঢাকা থেকে কক্সবাজার, আপনি জানেন যে রেল চালু হওয়ার পরে অনেকে রেলে যাওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করে, যদিও একটু সময় বেশি লাগে। সেক্ষেত্রে আপনাদের এয়ারলাইন্সে কোনো প্রভাব পড়েছে কিনা, আর যদি এরকম কক্সবাজারের মতো আরো পর্যটন খাতকে বিকাশ করার জন্য এই কিছু এয়ারপোর্ট চালু করা যেতে পারে কিনা? আমি বলবো যে আনইউজড যেসব 8টা এয়ারপোর্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, আমি প্রত্যেকটা এয়ারপোর্টে অপারেশন আনলে আমি বলবো যে ওভারঅল
এভিয়েশন ইন্ডাস্ট্রির চেহারাটা আসলে চেঞ্জ হয়ে যাবে। যে বাংলাদেশে শুধুমাত্র যে এয়ারপোর্ট কেন্দ্রিক আসলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তা না, আমি যে ট্যুরিজমের কথা বলেছেন, ডেফিনেটলি বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য, এবং বাংলাদেশে অনেক ট্যুরিজম স্পট আছে, টুরিস্ট স্পট আছে, যেখানে আসলে আমরা শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমরা সেই স্পটগুলোকে আসলে ব্যবহার করতে পারছি না, কিংবা ওইখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট করার কোনো সুযোগ পাচ্ছি না। ওভারঅল আমি বলবো যে ওই এয়ারপোর্টগুলো যেমন ইউজ করা দরকার আছে। আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে প্রায় 31টা এয়ার স্পট আছে, মানে 31টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে আমি বলবো যে 31টা স্পেস আছে যাদেরকে বিভিন্ন সময় পরিকল্পনা করেছিল যে এয়ারপোর্ট করবে, কিংবা কিছু সিভিলেশন অ্যাকোয়ারে নিয়েছে, এমনকি টাঙ্গাইলে আছে, কিশোরগঞ্জে বাজিতপুরেও আছে। তো এই জায়গাগুলোকে যদি আমি বলবো যে শুধুমাত্র যে কমার্শিয়াল এয়ারলাইন্সের জন্য তা না, আপনি যদি হেলিপোর্ট হিসাবেও ব্যবহার করেন, সেটাও একটা কমার্শিয়ালি আপনি দেখার সুযোগ আছে। ওভারঅল আসলে আমি বলবো এয়ার কানেক্টিভিটি যেমন বাড়বে, সেটার প্রভাবটা আসলে দেশের এভিয়েশন না শুধু, আমি বলছি ওভারঅল ইকোনমির উপর পড়ার সম্ভাবনা আছে। আমরা বারবার বলছি যে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন যদি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বাড়ার সুযোগ হয়, সেটা 3% থেকে 6-7% ইনক্রিজ করার সুযোগ আছে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 7% আছে, মায়ানমারে 7% আছে, এমনকি শ্রীলঙ্কাতে প্রায় মোর দ্যান 9% আছে। তো এই যে বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলো যদি তারা ট্যুরিজম সেক্টর থেকে জিডিপি কন্ট্রিবিউশন হয়, তা আমাদেরও তো সেই অপরচুনিটি আছে। এবং আমি বলবো যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি বলবো যে শুধুমাত্র এয়ার কানেক্টিভিটি যদি থাকে, তাহলে আমি বলবো যে যারা ব্যবসায়ী আছেন তারা তো রিমোট এরিয়াতে তাদের ইন্ডাস্ট্রি করার একটা আগ্রহ দেখা যে এক্ষেত্রে আমি এখন আসি চ্যালেঞ্জ নিয়ে। আপনি যেটা বললেন স্বাধীনতার পরে অ্যাকচুয়ালি এতদিন যাবত এতগুলো স্পটকে ইউটিলাইজ করা হয়নি, 31টি স্পট আইডেন্টিফাই করা হয়েছে। এক্ষেত্রে এই স্পটগুলো এত বছর যাবত আনইউটিলাইজ থাকার পেছনে কারণ কি, অথবা সদিচ্ছার অভাব রয়েছে কিনা, বাধা কোথায়? আমরা বিগত দিনে যদি জাস্ট দু একটা এক্সাম্পল যদি একটা পলিটিক্যাল একটা ব্যাপার আসলে আমরা সবসময় দেখে আসছি। আপনি দেখেন যে থার্ড টার্মিনাল আজকে 2 থেকে 2.5 বছর আগে সফট ওপেনিং হওয়ার পরেও এখন পর্যন্ত এয়ারলাইন্স এবং প্যাসেঞ্জার এটাকে ইউটিলাইজেশন এটা থেকে সার্ভিসটাকে আমরা এনশিওর করতে পারি নাই। এটা দুঃখজনক। আমাদের পলিটিক্যাল সব কিছুতে পলিটিসাইজ করার যে মেন্টালিটিটা, এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। এই গভর্নমেন্ট এসে কিন্তু একটা প্রায়োরিটির জায়গা থেকে আমি বলবো যে ডেফিনেটলি এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে প্রায়োরিটি দিয়েছে। বিকজ আমার প্রায় 28-29 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কখনই আমি দেখি নাই যে মন্ত্রণালয়ে কখনো 2 জন মন্ত্রীকে অ্যাসাইন করা, যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, যেটা কিন্তু এই বছর মন্ত্রীও যেমন আছে আমাদের, তেমন প্রতিমন্ত্রীও আছে। এবং প্রথম সামরিক বিমান প্রায়োরিটি জায়গা থেকে প্রথম মানে 2-3টা মিটিংয়ের মধ্যে কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রিটাকে নিয়ে তারা যেমন চিন্তা ভাবনা করেছে, আমরা বলছি যে এটাকে সাধুবাদ জানাই। সাথে সাথে একটা ডেটও ডিক্লেয়ার করা আছে, আগামী 16 ডিসেম্বর একটা প্রবাবিলিটি আছে যে থার্ড টার্মিনালকে অফিসিয়ালি এটা লঞ্চিংয়ে যাওয়ার। আমরা সেই আশায় রইলাম। সর্বশেষ সংক্ষিপ্তভাবে জানতে যাচ্ছি, যাত্রীর সেবার মান উন্নত হয়েছে কিনা, কারণ বিশেষ করে রেমিটেন্স যোদ্ধাদের অনেক অভিযোগ ছিল সেবার মান নিয়ে, আপনি যদি সংক্ষেপে বলতেন। আমি বলবো মাচ বেটার দেন আর্লিয়ার, বিকজ যে এখানে ভালোর দিকে যাচ্ছি বলে আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের যেমন প্যাসেঞ্জারদের সার্ভিসটাকে আসলে আমি বলবো যে এয়ারলাইন্সগুলো যেমন প্রায়োরিটি দিচ্ছে। লাগেজ নিয়ে একটা সবসময় একটা কমপ্লেন ছিল যে দেখা যায় 1 ঘন্টা ট্রাভেল করে এসেও দেখা যায় 2 ঘন্টা অপেক্ষা করা লাগেজের জন্য। বাট সেই জায়গাগুলো থেকে ইতিমধ্যে আমি বলবো যে বের হয়ে আসছে বিভিন্ন এয়ারলাইন্সগুলো। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে যদি থার্ড টার্মিনালের সার্ভিসটাকে এনশিওর করার সুযোগ থাকে। একটা প্রবলেম আছে, আমি হচ্ছে থার্ড টার্মিনালে হয়তো ইনার সাইডে একটা ফ্যাসিলিটি যাতে বুক করার সুযোগ থাকবে, কিন্তু আউটসাইডে যেটা অ্যারাইভাল ডিপার্চারে আমাদের সিঙ্গেল রানওয়ে থাকার কারণে আমাদেরকে বেশ কিছু আমরা আরেকদিন কথা বলবো এই সিঙ্গেল রানওয়ে ইস্যু নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের এয়ারলাইন্স খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21 সঙ্গেই থাকুন।